শুরু করছি মিষ্টি রোদের হাতছানি গল্পের পর্ব সংখ্যা ২৪। লেখনীতে ইসরাত জাহান এরিনা। গল্প শুরু করার আগে বলি, আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর এই পুরো পর্বটি শোনার পরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আজকের এই পর্বটি কেমন লাগলো। তো চলুন দেরি না করে মূল গল্পের মধ্যে যাওয়া যাক। রামিম ভার্সিটিতে পৌঁছাতে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অডিটোরিয়ামে পৌঁছে দেখলো মানুষের ভিড়। দ্রুতগতিতে স্টেজের কাছে আসতেই তার পা ধীরে ধীরে স্থির হতে চলল। সাবিহা কিছু মেয়েকে ব্যাক স্টেজে সোজা লাইন করে দাঁড় করাচ্ছে। রামিমের চোখ থেমে গেল সাবিহার দিকে। শুভ্র রঙের শাড়িতে খোঁপা করে বেরি ফুলের মালা জড়িয়ে রেখেছে, ঠোঁটে রক্ত জবার মতো রং এঁকেছে। রামিমের একটা হাত বুকের বাঁ পাশে চলে গেল, ধীরে ধীরে বুকে ঘুঁষতে লাগলো। আজ এমন মারাত্মক কিছু দেখবে জানলে ভার্সিটিতেই আসতো না। অন্তর জ্বলিয়ে দিচ্ছে। হঠাৎ রামিমের অক্ষিপল্লব স্থির হলো সাবিহার কোমল মেধহীন উদরের দিকে। মেয়েটার কোনো কমন সেন্স নেই। শাড়ি সামলাতে না জানলে পরে কেন? রামিমের মেজাজ খারাপ হলো। দ্রুত সাবিহার পেছনে দাঁড়িয়ে বলল, সাবিহা। সাবিহা চমকে পেছনে তাকালো। পেছনে রামিমকে দেখে তার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। রামিম সেই হাসিতে অস্থির হলো, মারাত্মক হাসি। রামিম শক্ত গলায় ধমকে বলল, ওইদিকে চল। সাবিহা ভ্রুযুগল কুঁচকে ফেলল। তাকে কোনো রকম কমপ্লিমেন্ট না দিয়ে ধমক দিল। ওইদিকে কেন যেতে বলছে? সাবিহা অভিমানী সুরে বলল, ওইদিকে কেন যাব? রামিম আশেপাশে তাকালো, কেউ তার প্রিয়তমাকে দেখছে কিনা পরখ করে নিল। রামিম চিবিয়ে চিবিয়ে বলল, কাজ আছে, চল। যাব না। মেজাজ খারাপ করিস না। তুই আর তোর মেজাজ দুইটাই ফালতু। একটা থাপ্পড় খাবি কিন্তু। ওইদিকে গেলে কি চুমু খাবি নাকি? রামিম দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করতে চাইল, কিন্তু পারল কই। সাবিহার উদরের উন্মুক্ত অংশে খামচে ধরল। সাবিহা ব্যথায় কুঁকিয়ে উঠল। রামিম ক্ষিপ্ত হয়ে বলল, এই ব্যথা মনে থাকলে আর কোনোদিন এই জায়গাটুকু ঢেকে রাখার কথা ভুলবি না। রামিম সেখান থেকে চলে গেল। সাবিহা পেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, ভীষণ জ্বলছে। সাবিহার হৃদয়ে একরাশ লজ্জা আর ভালো লাগা ঘিরে ধরেছে। কিছুক্ষণ হলো অনুষ্ঠান শুরু হয়েছে। আর্য স্টেজের দিকে দাঁড়িয়ে গ্যালারিতে বসা নাহিদের দিকে এক নজর তাকিয়ে রইল। নাহিদ তখন স্টেজে চলা প্রোগ্রামের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে রয়েছে। আর্য মুচকি হাসলো আর দূর থেকে ফ্লাইং কিস ছুঁড়ে বিড়বিড় করে বলল, ইস, আমার বরটা কি হট! আজ একদম ফিরোজ খানের মতো লাগছে। না, তার চাইতেও বেশি হট লাগছে। যারা পেছন থেকে আর্যর কাণ্ড দেখছিল। আর্য নাহিদের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিচ্ছে, এটা দেখে হেসে দিল। আর্যর কানের কাছে এসে বলল, বেটাকে আর নজর লাগাস না। এমনিতেই তোর বদনজরে আটকে পড়েছে। তোর যন্ত্রণায় না জানি এই বেটা বউহারা হয়। আর্য নিজের ঠোঁট কামড়ে মনে মনে ভাবল, আমি তো বউ, আর এই দুর্লভ মানুষটিকে হারানোর প্রশ্নই ওঠে না। একে আমি আমার শাড়ির আঁচলে একদম বেঁধে রাখবো, কিন্তু যে গুমট মুখ মানুষটার সামনে গেলেই আমার দম বন্ধ হয়ে আসে। অনুষ্ঠানে কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হলো। বিরতির পর আর্যর পারফরমেন্স। আর্য কিছুটা নার্ভাস। নাহিদের সামনে তার সব গুলিয়ে যায়। নাচের স্টেপ অলরেডি সে ভুলে বসেছে। বরের সামনে না জানি না কাটা যায়। শুভ একটু আগে এক বোতল পানি দিয়ে গেল। আর্যকে টেনশন করতে মানাও করলো। নাচ একদম ফাটাফাটি হবে বলে আশ্বাসও দিল। তবুও আর্য নার্ভাস। কিছু সময় পর যারা আসলো। আর্যর হাত ধরে রেস্টরুমের দিকে নিয়ে গেল। আর্য বিরক্ত হয়ে বলল, এখানে টেনে এনেছিস কেন? যারা পাশের রুমের দিকে ইশারা করে বলল, ওই রুমে তোর নেতা সাহেব আছে। আর্যর চোখ চকচক করে উঠল। যারা গাল চুলকে বলল, তবে সমস্যা হচ্ছে গার্ডগুলো কাউকে রুমে অ্যালাউ করছেই না। ঝাঁকে ঝাঁকে মেয়েরা এসে ফিরে গেছে। ওই গার্ডদের টপকাতে পারলে নেতা সাহেবের দেখা পাবি। আর্য কিছুক্ষণ সেই রুমের দিকে তাকালো। ওই ভণ্ড নেতার মুখোমুখি তো হতেই হবে। চুমু খেয়ে পালাই, বিয়ে করে পালাই। এত পালাই পালাই করে কেন? তাকে তো ছাই দিয়ে ধরবে আর্য আজ। পালানোর কোনো স্কোপই দিবে না। সূর্যের উত্তাপ ছড়িয়ে পড়েছে চারিদিকে। আশপাশ কোলাহলপূর্ণ। এই সব থেকে নিজেকে বাঁচিয়ে বেশ কিছুক্ষণ যাবৎ ওয়াশরুমের বেসিনের সামনে দাঁড়িয়ে আছে শুভ। মুখে কয়েক ঝাপটা পানি দিল। না, কিছুতেই শান্তি মিলছে না। নাহিদের দিকে আর্যর সেই মোহনীয় দৃষ্টি শুভর হৃদয়ে ক্ষত সৃষ্টি করছে। এই দৃষ্টি তো সেই দৃষ্টি যে দৃষ্টিতে সে আর্যর দিকে তাকায়। এতদিন আর্যর মনের খবর না বলতেই সে বুঝে ফেলত, কিন্তু আজকাল আর্যর মনে কি চলছে কিছুই বুঝতে পারছে না। আর্যকে কোনো দিন কোনো ছেলের প্রতি এতটা আকৃষ্ট হতে দেখেনি।
কিন্তু এই নেতাকে দেখে আর্যর মধ্যে পরিবর্তন এসেছে। আর্য কিছুই তার কাছে লুকাতো না, কিন্তু শুভর মনে হচ্ছে আর্য অনেক কিছুই তার কাছ থেকে লুকাচ্ছে। আর্য কি কোনোভাবে নাহিদকে ভালোবাসে? না, এমন হলে সে নিশ্চয়ই জানতো। সে জানে আর্য নাহিদের ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়েছে, তবে ভালো লাগা আর ভালোবাসার মাঝে বিস্তর ফারাক। আর্য কি তবে ভালো লাগার পথ পাড়ি দিয়ে ভালোবাসায় পৌঁছে গেছে? শুভর গলা শুকিয়ে আসলো, প্রচন্ড রকমের ভয় মনে চেঁকে বসলো। আর্যকে হারিয়ে ফেলার ভয়। ফুয়াদ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে শুভকে দেখছে। শুভর মনে কি চলছে সেটা বুঝতে পারছে। আজ ভার্সিটিতে নাহিদকে দেখে সে নিজেও অবাক হয়েছে। মেয়রের আসার বিষয়টি সবার জন্যই সারপ্রাইজ, তবে নাহিদ নামক মানুষটি শুভর কাছে আতঙ্ক। নিজের ভালোবাসার মানুষটি অন্য কারো ওপর ক্লাস খেয়ে বসে থাকলে এমন আতঙ্ক সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। ফুয়াদ স্থির হয়ে শুভকে বলল, তুই শালা এখানে দাঁড়িয়ে রূপচর্চা করছিস? ওইদিকে তোকে খুঁজে হয়রান আমি। শুভ পেছন থেকে ফুয়াদের দিকে তাকিয়ে মলিন হাসির রেখা মুখে টেনে বলল, এই তো আসছি, তোর পাগড়ির পারফরমেন্স শুরু হবে একটু পর, জলদি চল। আসছি। আর্যকে নিয়ে চিন্তা করছিস? নাহিদ স্যারকে নিয়ে ইনসিকিউর ফিল করার দরকার নেই। আমরা জানি না আর্য নাহিদ স্যারকে পছন্দ করে, তবে আমার মনে হয় না সেটা ভালোবাসা। তাছাড়া নাহিদ স্যারের অ্যাটিটিউড দেখেছিস? আলবাত মানতে হবে আর্য আগুন সুন্দরী, কিন্তু আর্যর দিকে তিনি ফিরেও থাকায়নি। যতই হোক, এই ধরনের মানুষগুলো স্ট্যাটাস মেনটেন করে, তাই হয়তো আর্যর প্রতি তার আগ্রহ নেই। আর ওনার এই বিষয়গুলো আর্যর মনে আবেগ সৃষ্টি করেছে। জানিস তো, সুন্দরী মেয়েরা অ্যাটেনশন সিকার। সবার কাছে অ্যাটেনশন পাওয়া মেয়েটি হঠাৎ করে তার কাছ থেকে অ্যাটেনশন না পাওয়ায় মনে দাগ কেটেছে, তাই ক্লাস খেয়ে বসে আছে। শুভ প্যান্টের পকেটে এক হাত রেখে অন্য হাতে সামনে লেপটে যাওয়া চুল পেছনে টেনে বলল, আর্য মোটেও অ্যাটেনশন সিকার না। ওকে খুব ভালো করে চিনি। কিছু তো একটা ওর ভেতরে চলছে, কিন্তু আমাকে বলছে না। আর্য কি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে? মোটেও না। আমরা সবাই জানি আর্যর তোর প্রতি কেমন টান। সেবার বাইক অ্যাক্সিডেন্ট করেছে শুনে মেয়েটা উন্মাদের মতো হসপিটালে ছুটে এসেছে। সে কি কান্না তার! তোকে কিছুটা সুস্থ দেখে তবেই কান্না থামিয়েছে। শুভ মুচকি হাসলো, বলল, আর্য সবসময় ইমোশনাল। কাছের মানুষগুলো সামান্য কিছু হলেই সে অস্থির হয়ে পড়ে। আঙ্কেল আন্টিকে হারানোর পর থেকে মেয়েটা বাকি সবাইকে হারানোর ভয় পায়। ফুয়াদ দেখলো আর্যর কথা আসলেই শুভর মুখে আলাদা চমক চলে আসে। ভালোবাসার অনুভূতিগুলি বুঝি এমনই মিষ্টি হয়। আর্য দরজার সামনে এসে দাঁড়ালো। 3 জন গার্ড সেখানে দাঁড়িয়ে আছে। আর্য মুচকি হেসে বলল, আমি মেয়র সাহেবের সাথে দেখা করতে চাই। শক্তপোক্ত দেহের ছেলেটি হাতের আর্মটি আরো শক্ত করে ধরে রোবটের নাই বলল, এখন দেখা করা সম্ভব না, স্যার রেস্ট নিচ্ছেন। আর্য বিরক্ত হয়ে বলল, আপনার স্যারকে বলুন আর্য এসেছে। আপনি বুঝতে পারছেন না কি বলেছি? এখন দেখা করা সম্ভব না। আপনি তাকে আমার নাম বলুন। ছেলেটি বেশ বিরক্ত হয়ে বলল, আপনার মতো এমন অনেক মেয়েরাই এসেছে, নিজের নাম না, শুধু বাপ দাদাদেরও নাম বলেছে, কিন্তু কাজ হয়নি। আপনি আসতে পারেন। আর্যর মেজাজ খারাপ হচ্ছে। নিজের বরের সাথে দেখা করতে এত কৈফিয়ত দিতে হবে? মন চাইছে সামনের লোকটির হাতের বন্দুক দিয়ে নেতা সাহেবের বুক ঝাঁঝরা করে দিতে। আর্য ক্ষিপ্ত গলায় বলল, আপনি জানেন আমি কে? নাহিদ বেবিকে বলে আপনার চাকরি আমি নট করে দিব। শুনুন তো। আরে আপনি তো বেশি কথা বলেন। সুন্দরী মেয়েদের এই এক সমস্যা, তারা ভাবে তাদের রূপে সবাই মজে যাবে। আমাদের স্যার এমন মানুষ না। আপনার মতো এমন কত সুন্দরী এলো গেল, কিন্তু পাত্তা পেল না। রাগে আর্যর গায়ে আগুন ধরে যায়। সে কি আর 5টা মেয়ের মতো নাকি? নেহাত তার জামাই বিয়ের কথা বলতে মানা করেছে, না হলে সে মাইক দিয়ে চেঁচিয়ে সব মেয়েদের সাবধান করে দিত তার জামাইয়ের ত্রিসীমানায় মেয়েদের যাওয়া নিষিদ্ধ। আর্য আর লোকটি যখন তর্কে লিপ্ত, তখন ভেতরে দরজা খুলে কেউ বেরিয়ে আসলো। লোকটিকে আর্য চেনে, নাহিদের অ্যাসিস্ট্যান্ট সিফাত। বেরিয়েই গার্ডকে উদ্দেশ্য করে বলল, কি সমস্যা? এই মেয়ে স্যারের সাথে দেখা করতে চাই, আমি মানা করায় তর্ক জুড়ে দিয়েছে। সিফাত আর্যর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনি ভেতরে যান ম্যাম। আর্য বেশ অবাক হলো। ম্যাম? এই ছাগল এত সম্মান দেখাচ্ছে কেন? নাকি তাকে নেতা সাহেব পাঠিয়েছে? কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, কিন্তু তাকে দিল কেন? এই সিফাত কি জানে সে স্যারের বউ? আর্য ভাবনা বাদ দিয়ে ভেতরে প্রবেশ করলো। ভেতরে যাওয়ার আগে সেই গার্ডটির দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, যার মানে তোর খবর আছে। আর্য ভেতরে প্রবেশ করতে দৃষ্টি পড়লো কাঙ্ক্ষিত মানুষটির দিকে। চেয়ারে হেলান দিয়ে বসে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে আর বাইরের সৌন্দর্য উপভোগ করছে। সবচাইতে সুন্দর জিনিস এই জায়গায় রেখে এই লোক বাইরে কি দেখে? তবে আর্যর বুক কাঁপতে লাগলো। এতক্ষণে জমানো সাহস ফুস করে বেরিয়ে গেল।
অথচ তার জামাইকে নির্বিকারভাবে ধোঁয়া উড়াচ্ছে। আরজুকে দেখে নাহিদ আরেকটা টান দিয়ে হাতের সিগারেট নিচে ফেলে দিল। আরজু দেখলো ধোঁয়া উড়ানো নাহিদকে তার বেশ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। নাহিদ চেয়ার ছেড়ে উঠে আরজুর দিকে আসতে লাগলো। আরজুর হৃদস্পন্দন চলছে ঊর্ধ্ব গতিতে, বুকের ঢিপ ঢিপ শব্দ এই নিস্তর পরিবেশে আরো তীব্র শোনাচ্ছে। নাহিদ আরজুর সম্মুখে দাঁড়িয়ে বলল, কেমন আছো? শব্দটিতে কি ছিল আরজুর জানা নেই, তবে তার শরীর শিউরে উঠল। বাহ, বিয়ে করতেই তুমি করে ডাকা শুরু করেছে। কিন্তু বউয়ের খোঁজ খবর নেওয়া জরুরি মনে করেনি। আরজুর মনে চাপাজ অভিমান জমা হলো। এতদিন পর লোকটি জিজ্ঞেস করছে কেমন আছে। আরজুর অভিমান নাহিদ বুঝতে পারলো কিনা বোঝা গেল না। আরজু অভিমানের সুরে বলল, ভালো, খুব ভালো আছি। কিছু বলতে এসেছো? বলার থাকলে জলদি বলো, সময় জাস্ট 2 মিনিট। বলেই নাহিদ হাত ঘড়িতে সময় দেখে নিল। আরজু অবাক হলো, এই কেমন লোক? এতদিন পর বউকে দেখেছে, কোথায় জড়িয়ে ধরে চুমু খাবে তা না, ব্যস্ততা দেখাচ্ছে। রাগে তো আরজুর গা জ্বলে যাচ্ছে। আর 1 মিনিটও সে এই জায়গায় দাঁড়াবে না। তার ভালোবাসা জামাই সব গোল্লাই যাক। আরজু মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে বলল, না, কিছু বলতে চাই না, আমার কিছুই বলার নেই। বলেই আরজু চলে যেতে চাইলে নাহিদ আরজুর হাত ধরে দাঁড় করালো। নাহিদের স্পর্শে আরজুর সারা শরীরে কম্পনের সৃষ্টি হয়। আরজু অবাক হয়ে নাহিদের দিকে ফিরে তাকালো। নাহিদের মুখখানা দেখে বেসামাল লাগছে। নাহিদ ওষ্ঠজোড়া প্রসারিত করে সামান্য হাসল। আরজুর দিকে ঝুঁকে বলল, আমার বলার আছে। এই যে চারিদিকে যে শুভ্রতা ছড়িয়ে বেড়াচ্ছ, তাতে কত পুরুষ আহত হচ্ছে জানো? আরজু বিস্মিত হল। নাহিদ এই কথা বলছে? আরজু কাঁপা কাঁপা গলায় বলল, যেই পুরুষের আহত হবার কথা সে তো হচ্ছে না। নাহিদ মুচকি হাসল। ফিচেল স্বরে বলল, এই আঘাত হৃদয়ের গভীরে লাগে, বাইরে থেকে দেখা সম্ভব না, তবে আমাকে আঘাত করা এতটা সম্ভব না। আরজু এবার বেশ লজ্জা পেল। তবে লজ্জা পেলে চলবে না, এই লোক চরম ঘাড়তেরা, এর সামনে অভিমান করে কোনো লাভ নেই। আরজু আমতা আমতা করে বলল, আপনার ফোন নম্বর দিন। নাহিদ প্রজোড়া কুঁচকে বলল, কেন? আরজুর রাগ হলো। যেখানে নিজে থেকে নাম্বার দেওয়ার কথা সেখানে আবার প্রশ্ন করছে। আরজু রাগ দমন করে বলল, না হলে আপনার সাথে যোগাযোগ করব কি করে? যোগাযোগের প্রয়োজন আছে? আরজু দাঁতে দাঁত চেপে বলল, নেই বলছেন? আমি আপনার কি হই ভুলে গেলেন নাকি? নাহিদ কপালের সামনে আসা চুলগুলো পেছনে ছেড়ে বলল, তোমাকে ভোলা অসম্ভব। ব্ল্যাকমেল করা বউ তুমি আমার। জীবনে প্রথম এমন ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছি। আরজু মাথা নিচু করে নিল। এইভাবে বিয়ে করার কোনো প্ল্যান তার ছিল না, কিন্তু সেই মুহূর্তটায় মাথায় কিছু কাজ করছিল না। তবে সব কথার শেষ কথা, এই বদমাস লোকটা তার স্বামী। আরজু গলা পরিষ্কার করে বলল, নম্বর দিন, না হলে আপনার কার্যালয়ে যেয়ে নম্বর নিব। বাহ, তুমি তো ভালোই থ্রেট করতে পারো। আই লাইক ইট। তবে নম্বর দিয়ে কি করবে? আগে যেইভাবে যোগাযোগ করতে সেইভাবেই করবে। আরজু চমকালো। সে কবে নাহিদের সাথে যোগাযোগ করেছে? আরজু প্রশ্ন করলো। আগে কিভাবে করতাম? নাহিদ এবার আরজুর অনেকটা কাছে চলে আসলো। আরজুর নিঃশ্বাসের গতি বাড়তে লাগলো। নাহিদ আরজুর এতটাই কাছে যে নাহিদের নিঃশ্বাস আরজুর কপাল আঁচড়ে পড়ছে। আরজুর গায়ে লোমকূপ সংকুচিত হতে লাগলো। আরজুর ইচ্ছে করছে নাহিদকে চাপটে ধরে তার বুকে মুখ লুকাতে, কিন্তু আরজু নিজেকে সংযত করলো। নাহিদ আরজুর কানের কাছে এসে ফিচেল স্বরে বলল, আমার অফিসের রাস্তার অপোজিটে চায়ের দোকানে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আরজু চোখ বন্ধ করে জিভ কাটলো। ইস, তার মানে নাহিদ জানে আরজু তাকে চিঠি পাঠাতো। চায়ের দোকানের বাচ্চা ছেলেটির মাধ্যমে সে চিঠি পাঠাতো, কারণ নাহিদের অফিসের ডাক বাক্সের সামনে সিসি ক্যামেরা আছে। আরজু নিজেকে রিভিল করতে চায়নি, তাই রাস্তার ওপারে দোকানের ছেলেটিকে দিয়ে পাঠাতো, কিন্তু সেখানেও ক্যামেরা সেট করা সেটা কে জানতো। আরজু লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। হঠাৎ আরজু সারা শরীর শিউরে উঠল। মানুষটি তার কানের কাছে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। আরজু আবেশে চোখ বন্ধ করে নিল। ভালোবাসার মানুষটি এত কাছে তার। আরজুর সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। নাহিদ ফিসফিসিয়ে বলল, এমন সাজে আমার সামনে আর কখনো আসবে না। আই ডোন্ট লাইক ইট। কিছুক্ষণ বিরতির পর আবার প্রোগ্রাম শুরু হলো। যেহেতু শুভ ওরা সিনিয়র, তাই ম্যানেজমেন্টের কাজটা তারাই করেছে।